নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো সবাইকে সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। আর যাদের জীবনে যা যা সমস্যা আছে সব যেন মিটে যায়, আর সবাইকার খুব ভালো হোক এই নতুন বছরে। এই আশা নিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন গল্প। তো 2024 সবাইকার কেমন গিয়েছিল আমি জানি না, কিন্তু এই বছরটা আমার খুব একটা ভালো যায়নি। কারণ তোমরা জানো আমার চ্যানেলের মনিটাইজেশন হয়ে গিয়েছিল, কিন্তু তারপর সেটা সাসপেন্ড হয়ে যায়। তো তারপর আবার চ্যানেলটাকে নতুন করে শুরু করা, তারপর আমার সাথে যে টিমটা কাজ করতো সেটা আস্তে 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 সেটা ভেঙে যাওয়া, নিয়ে আবার নতুন টিম তৈরি হওয়া, তারপর ওই টিমটারও আস্তে আস্তে ভেঙে যাওয়া। দেখো, টিম ভেঙে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আমি জানি যে সবাইকারই ব্যক্তিগত অনেক কাজকর্ম থাকে, তাদের নিজস্ব কিছু লক্ষ্য আছে। আর প্রাথমিকভাবে মানে প্রথম দিকে আমি এটা করতাম শুধুমাত্র মজার জন্য। আমি ভাবিনি যে এটার দ্বারা কোনো আর্নিং করা সম্ভব হবে। কিন্তু যখন মনিটাইজেশনের গোলটা মানে পূরণ হয়, তখন মানে সত্যি বলতে কি মানে ড্রিম কাম ট্রু হওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছিল। কিন্তু যাই হোক, তারপর মনিটাইজেশনটা একটা কারণবশত সাসপেন্ডেড হয়, আর এখনও অবধি আমি সেই গোলটা অ্যাচিভ করতে পারিনি। তো তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে আজকের এই বছরের প্রথম ভিডিওটা তোমরা এত বেশি করে কমেন্ট করো, লাইক করো, এবং তোমাদের প্রত্যেকের যত বন্ধু আছে সবাইকার সাথে শেয়ার করো, এবং তাদেরকে গল্পটা শুনে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলো, যাতে এই প্রথম ভিডিও মানে এই 2025-এর প্রথম ভিডিওটার মাধ্যমেই আমি আমার যে গোলটাকে 2024-এ পূরণ করতে পারিনি, যেই স্বপ্নটা আমার পূরণ হয়নি 2024-এ, সেটা যেন এই 2025-এ পূরণ হয়ে যায়। তো অন্যান্য ইউটিউব চ্যানেলরা বেশ ভালো ভালো গল্পই নিয়ে আসছে। আমি বেসিক্যালি দুটো ইউটিউব চ্যানেলই ফলো করি, একটা গপ্পমিনের ঠেক আর একটা সানডে সাসপেন্স। তো গপ্পমিনের ঠেকে তো শনিবার দিন মানে গতকাল ভণ্ড তারানাথ এই গল্পটা হয়েছে, আর সানডে সাসপেন্সেও আর যে গল্পটা হলো আমি শুনছিলাম, বেশ 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 ভালো লেগেছে আমার। তো তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের গল্পগুলো কেমন লেগেছে। আর আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই যে সবাই তো একটু ভৌতিক হরর দিয়ে বছরটাকে শুরু করলো, কিন্তু আমি এই বছরটাকে শুরু করতে চাই কমেডি দিয়ে। মানে একটু হাসি, মজা, ঠাট্টা এই দিয়ে আমি একটু গল্প বলছি, বছরটাকে শুরু করতে চাই, যাতে একটা হেলদি, একটা ভালো, একটা পজিটিভিটি নিয়ে বছরটা শুরু হয়, এবং সবাইকার যাতে এই বছরটা খুব ভালোভাবে কাটে, এইটা মাথায় রেখেই আমি আজকে দুটো গল্প নিয়ে এসেছি। আমারই লেখা চরিত্র, মানে আমারই সৃষ্টি করা চরিত্র পরেশ দাকে নিয়ে। তো এবার পরেশ দার প্রথম গল্প তোমরা যারা শোনোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা আমি কমেন্টেও লিঙ্কটা পিন করে দেবো, যাতে তোমরা গিয়ে শুনতে পারো পরেশ দার প্রথম গল্প। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকের পরেশ দার দুই গল্প। তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ, বা পোস্টারে তোমরা দেখতেই পাচ্ছ যে গল্পের নাম আমি দিয়েছি হইচই কাণ্ড। তো হইচই কাণ্ড দুটো
গল্পকে নিয়েই তৈরি একটা ভিডিও। তো প্রথম গল্প হচ্ছে পরেশদার সাইকেল কাণ্ড, আর দ্বিতীয়ত হচ্ছে মোটাদের স্পোর্টস ডে, মানে মোটাদের স্পোর্টস ডে। তো এখন শুরু হচ্ছে প্রথম গল্প, আর ঠিক প্রথম গল্পের পরেই কিন্তু শুরু হবে দ্বিতীয় গল্প, মানে মোটাদের স্পোর্টস ডে। তো শুরু হচ্ছে এখন পরেশদার প্রথম গল্প, পরেশদার সাইকেল কাণ্ড। তো আমাদের ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন পরেশদা, যাকে আমরা ভালোবেসে পরেশ প্রেসিডেন্ট বলেও ডাকি। তো তোমরা যদি পরেশদার সাথে না মেশো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে পরেশদা কোন লেভেলের মানুষ। মানে পরেশদার মাথায় সবসময় বিভিন্ন উৎকুটে পিটকুটে মানে চিন্তাভাবনা চলে, আর সেই সব চিন্তাভাবনার মাধ্যমেই আমরা পাই বিভিন্ন রকমের নতুন নতুন অ্যাডভেঞ্চার এবং হাসির খোরাক। তা এইরকমই একটা ঘটনার কথা তোমাদের আজকে বলবো। তো ঘটনাটা হচ্ছে শীতকালের এক শীতের দুপুরে। সময়টা মনে হয় খুব সম্ভবত ওই কটা হবে, 11:30 কি 11:15। আমরা সবাই পাড়ার ক্লাবে বসে বসে তখন ক্যারাম খেলছি আর কি। তো দেখলাম ক্লাবের বাইরে কে যেন মানে খুব জোরেতে সাইকেলের বেল বাজাচ্ছে, কিরিং 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 করে। তো আমরা তো সবাই খেলা থামিয়ে বাইরে গিয়ে দেখলাম যে কে রে ভাই এইভাবে বেল বাজিয়েই যাচ্ছে। এবার যখন আমরা বাইরে বেরোলাম তখন দেখতে পেলাম পরেশদা একটা বিদেশি কোম্পানির সাইকেলের ওপর নিজের মোটা ভুঁড়িটা নিয়ে বসে আছে। তো এবার আমরা তো দেখেই অবাক যে এত দামি সাইকেল পরেশদা পেল কী করে। কারণ তোমাদের বলে রাখি, পরেশদা কিন্তু মানে একটু কৃপণ প্রকৃতির, মানে যেমন মানে শরীরটা বিশাল হলেও মানে টাকা পয়সা খরচার ক্ষেত্রে পরেশদা কিন্তু খুবই কৃপণ। তো এবার সেক্ষেত্রে আমরা তো সবাই জিজ্ঞেস করছি যে বা এত দামি সাইকেল তুমি কোথা থেকে পেলে, সাইকেলটা দেখতে খুব সুন্দর। তো এবার পরেশদা বলল, হ্যাঁ দেখতে হবে ভাই, এত দামি সাইকেল আমি কোথা থেকে পেলাম আর কী বা করছি এই সাইকেলের ওপর চেপে, সেটা তোদের না জানলেও চলবে। কিন্তু আমাকে একটা কথা আগে বলতো, যে এত দামি সাইকেল তোরা কি এর আগে কখনো দেখেছিস? গিয়ারগুলো দেখ একবার, একদম পুরো 5th গিয়ার। হঠাৎই মানে পরেশদার এক সাকরেত তুলতুলে, ওর নাম তুলতুলে কারণ ও বিশাল পরিমাণে তোতলা, কথা বলতে গেলেই ওর আটকাবে। তো সেহেতু ওকে আমরা কেউ বেশি কথা বলতে দিই না। কিন্তু এই পরেশদার 5th গিয়ার কথাটা শুনেই ও একটু উত্তেজিত হয়ে বলল, পরেশদা বলছিলাম তু 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 এবারে তু শুনে পরেশদা আবার একটু খেপে গিয়ে তুলতুলেকে বলল, কিরে তু করছিস কেন? আমি কি কুকুর না যে আমি কুকুর? তখন তুলতুলে বলল, আরে বাবা না গো, তুমি শোনো না, বলছিলাম তু এই তুলতুলা তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, আবার তু করছিস, আমি কি কুকুর নাকি? হ্যাঁ আরে দূর বাবা, আমায় কথাটা তো শেষ করতে দাও। বলছিলাম তুলতুলে এবার কিন্তু মার খাবি তুই আমার কাছে। তুই 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 আবার তু করছিস তো?
এবার আমি না থাকতে পেরে তুলতুলের গালে সোপাটে এক চড় মেরেছি। এবার সঙ্গে সঙ্গে তুলতুলে বললো, বলছিলাম তুমি এই সাইকেলটা কোথা থেকে পেলে, আর ফিফথ গিয়ার কী করে তুমি বলছো যে এই সাইকেলে ফিফথ গিয়ার রয়েছে, দেখে তো সাধারণ সাইকেলই মনে হচ্ছে। এটাই হচ্ছে তুলতুলের বৈশিষ্ট্য, মালটা তোতলা, কিন্তু যদি কেউ ওকে একটা সোপাটে চড় মারে তাহলে ওর মানে তোতলামির জন্য যত কথা আটকে রয়ে গেছে সব একসাথে বেরিয়ে আসে। তো এবার পরেশদা তো এত কথা শুনে বেশ একটু হকচকিয়ে গেল। তারপর বলল যে শোন, সাইকেলটা না অনেক দামি সাইকেল, আমাকে একজন গিফট করেছে। আমার এক দুঃসম্পর্কের মামা আছেন, তিনি সাইকেলটা আমাকে গিফট করলেন। বললেন তুই অনেক ভালো ছেলে, পাড়ার লোকেদের পাশে সবসময় থাকিস আপদে বিপদে, তো এই সাইকেলটা উনিও কারোর থেকে গিফট পেয়েছিলেন। তো ওনার তো বয়স হয়েছে, আর সাইকেল টাইকেল চালানোর বয়স নেই ওনার, তো আমাকে উনি সাইকেলটা দিয়ে বললেন নিয়ে যা, নিয়ে এটাকে ইউজ কর। এইটা শুনে পরেশদার কট্টর প্রতিদ্বন্দ্বী স্যান্ডো গেঞ্জি বলে উঠল, হ্যাঁ মানে স্যান্ডো গেঞ্জি বলছি বলে অন্য কিছু ভাববেন না, ব্যক্তিটির নাম হচ্ছে সন্দীপ ঘোষাল। তার নাম সন্দীপ ঘোষাল থেকে স্যান্ডো গেঞ্জি কী করে হলো সেটাই একটু আপনাকে ছোট করে বলে দিচ্ছি। শীত গ্রীষ্ম কিংবা বর্ষা ওই ভদ্রলোকে স্যান্ডো গেঞ্জি ভরসা। কারণ আপনারা কেউ মানে মানে আপনারা বলছি, তোমাদের বারবার আপনি বলে ফেলে আমি, আমার একটু সমস্যা আছে, কখন কাকে তুমি বলছি কখন কাকে আপনি বলছি। তো যেটা বলছিলাম, তো এই ভদ্রলোক 8 ডিগ্রি টেম্পারেচারে, মানে মানুষ ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে, সবাই 4-5টা করে সোয়েটার চাপিয়ে বসে আছে, ভদ্রলোকের সোয়েটার কি, গায়ে একটা গেঞ্জি পর্যন্ত নেই, স্যান্ডো গেঞ্জি পরে উনি ঘুরছেন। চিন্তা করতে হচ্ছে স্যান্ডো গেঞ্জি, তাই জন্যেই পাড়ার সবাই ওনাকে স্যান্ডো গেঞ্জি বলেই ডাকে। তো এবার উনি বললেন, পরেশ তা সাইকেল নয় গিফট পেলি, কিন্তু এই সাইকেল তুই চালাতে পারবি তো? তখন তো পরেশ একটু গম্ভীর গলাতেই বলে উঠল, মানে চালাতে পারবো না কেন? তখন স্যান্ডো গেঞ্জি বলল, শোন পরেশ শোন, আমি তোর দৌড় জানি, তোকে আমি ছোটোবেলা থেকে দেখছি, তোর ইয়া বড় যে চেহারাটা আছে আর এই সামনে যে থলথল করে ভুঁড়িটা ঝুলছে, এইটার জন্যই বলছি যে তুই এই সাইকেল চালাতে পারবি না। কারণ তোর বাবা জ্যাঠা কাকা তো আর ছোটোবেলা থেকে কম তোকে সাইকেল চালানো শেখানোর জন্য চেষ্টা করলেন না, কিন্তু তাও তো এখনো অবধি সাইকেলের শটাও রপ্ত করতে পারলি না। এই সব কথা শুনে পরেশদা আবার একটু হকচকিয়ে গিয়ে বলে উঠল, শোন, আমি তোর সাথে বেশি এসব বিষয়ে কথা বলতে চাই না, আর আমি সাইকেল চালাতে পারবো কি পারবো না সেটা নিয়ে তোকে চিন্তা করতে পারে, ঠিক আছে? এই সাইকেল এখন থেকে আমার, আমি এই সাইকেলটাকে যত্ন সহকারে রাখবো। এবার স্যান্ডো গেঞ্জিরও দুটো সাগরেত রয়েছে, একজনের নাম তোয়ালে, আরেকজনের নাম হচ্ছে দুতারা। এবার তোয়ালে মানে তোয়ালে নামটা শুনে তোমরা যেন এটা ভেবো না যে ও শুধু তোয়ালে পরেই ঘুরে বেড়ায় বলে ওর নাম হয়েছে তোয়ালে। ও ওনার আসল নাম হচ্ছে তরুণ চক্রবর্তী। তো এবার ওনাকে তোয়ালে বলার কারণটা হচ্ছে যে উনি তোয়ালে সংগ্রহ করতে পছন্দ করেন। মানে মানুষের তো বিভিন্ন রকমের নেশা হয়, কেউ
পুরনো কয়েন জমা করে, কেউ পুরনো স্ট্যাম্প জমা করে, কেউ স্টিকার জমা করে। উনি তোয়ালে জমা করেন, যেখানেই উনি ভালো তোয়ালে দেখতে পান কিনে এনে সংগ্রহে রেখে দেন, তাই ওনার নাম হয়েছে তোয়ালে। আর দোতারা যিনি আছেন তার ভালো নাম হচ্ছে দিলীপ চন্দ্র বর্মন। তো এবার ওনাকে দোতারা বলার কারণটা হচ্ছে যে উনি দোতারা এই শব্দটাকে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারেন না, বারবারই দোতারা বলতে গেলেই উনি দোতালা বলেন। ঠিক আছে, তো ওই জন্যই ওনার নাম সবাই রেখে দিয়েছে দোতারা। তো এবার পরেশদাকে যখন স্যান্ডোগেঞ্জি খুব উত্ত্যক্ত করছে, এই দুজনও এসে পরেশদাকে উল্টো পাল্টা যত কথা আছে সব বলতে থাকে। এবার পরেশদার একটা খুব বাজে দোষ হলো যে উনি অন্যের কথায় খুব নেচে ওঠেন। আবার পরেশদাকে আপনি বলছি, পরেশদাকেও আমি তুমিই বলি, কিন্তু আমি বললাম না আমার একটু আপনি তুমি সমস্যা আছে। তো এবার পরেশদার এটাই সমস্যা যে কেউ যদি ওনাকে ওকে উত্ত্যক্ত করে, ও খুব তাড়াতাড়ি রেগে যায় আর একটু গ্যাস খেয়ে যায় আর কি। তো এবার ওরা পরেশদাকে এতটাই উত্ত্যক্ত করলো যে পরেশদা গ্যাস খেয়ে রেগে মেগে বেলুনের মতো ফুলে উঠল। এবার হচ্ছে আসল ঘটনা। পরেশদা নিজের বড় ভুঁড়িটাকে কোনো রকমে একটু সাইজ করে নিয়ে সাইকেলটার ওপর চেপে উঠে বসলো। এবার পরেশদা তো বেশ একটু মোটা সোটা মানুষ, তো ওইটুকু একটা সাইকেলের ওপর যদি অত বড় একটা মানুষ বসে, সাইকেলটার কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। থাম্বনেলেও আমি ওই ছবিটাই ফুটিয়ে তোলার আর কি চেষ্টা করেছি। তো এবার সাইকেলটা বলতে যাচ্ছিলাম, পরেশদা সাইকেলের ওপর বসে আস্তে 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 প্যাডেল করতে শুরু করলেন। কিছুক্ষণ বেশ ভালোই চালিয়ে তারপর শুরু হলো পরেশদার সাইকেলের হ্যান্ডেল কাঁপা। সে কি হ্যান্ডেল কাঁপছে রে বাবা! পরেশদা দুলছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। এই করতে 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 পরেশদা আমাদের পাড়ার একমাত্র বিদেশি কোম্পানির ড্রেনের মধ্যে ঘাপ করে ঢুকে পড়ল। আপনারা যারা ড্রেন দেখেছেন, কিছু কিছু জায়গায় ড্রেন একদম খোলা থাকে আর কিছু কিছু জায়গায় ড্রেনটা কভার দেওয়া থাকে। তো আমাদের পাড়ায় যে ড্রেনটা আছে সেটা কভার দেওয়া ছিল, পরেশদা কভার ভেঙে ঢুকে পড়েছে একদম। ভেতরে ঢুকে গিয়ে সে তো পাঁক টাঁক মেখে, আর ড্রেনে তো শুধু পাঁক থাকে না, ওই সবও থাকে আর কি। তো একবারে মাখামাখি অবস্থা পুরো। এবার আমরা তো সেই অবস্থা দেখে হেসে লুটোপুটি খাচ্ছি। অবশ্য কারোর সাথে এরকম ঘটলে হাসাটা ঠিক নয়, আমি জানি সেটা, কিন্তু পরিস্থিতিটাই এমন ছিল যে না হেসে থাকতে পারিনি। তো এবার পরেশদা ড্রেনের ভেতর থেকে বলছে, ওরে হতভাগার দল, তোরা কি আমায় তুলবি না? তোল বাবা, আর গন্ধে টিকতে পারছি না। তো এবার আমাকে তো আপনারা সচক্ষে দেখেননি, যখন ফেস রিভিল করব তখন দেখতে পাবেন। আমিও একটু স্বাস্থ্যবান প্রকৃতিরই আর কি, কিন্তু পরেশদার যে স্বাস্থ্য তার আমি এক চুলো নই। তো এবার সেক্ষেত্রে আমার পক্ষে তো পরেশদাকে আর একা টেনে তোলা সম্ভব নয়। তো আমরা সব পাড়ার ক্লাবের ছেলেরা মিলে পরেশদাকে টেনে তুললাম। কিন্তু তুললে কি হবে, পরেশদার গায়ে যেসব জিনিসপত্র আর কি লেগেছিল আর তা থেকে যে দুর্গন্ধটা ছাড়ছিল, সেটা নেওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল নাক জ্বলে গেছে পুরো। কি গন্ধ রে বাবা, বাপ রে বাপ! সে আমরা তো
কোনোভাবে টিকতে পারছিলাম না। এবার পরেশদা আর গন্ধ সহ্য করতে পারছিল না। এই সময় আমি দেখতে পেলাম যে পরেশদার সাইকেলটাও মানে ড্রেনের মধ্যে আটকে আছে। তো আমি পরেশদাকে বললাম, পরেশদা বলছি কি, তাহলে ওই যে সাইকেলটা আছে ওটাকেও আমরা সবাই মিলে তুলে নিই। এবার পরেশদা বলল, না না, ওই নচ্ছার টাকা তুলতে হবে না, এমনি তো ফ্রিতে পেয়েছিলাম, আর ও ফিফথ হ্যান্ড সাইকেল নিয়ে আমার কোনো কাজ নেই। আমরা তো সবাই এই ফিফথ হ্যান্ড কথাটা শুনে অবাক। এবার তখনই হ্যান্ডগেঞ্জি বলছে, ফিফথ হ্যান্ড মানে? তুমি এই যে বললে বিদেশি কোম্পানির সাইকেল। পরেশ আমার বললো, আরে দূর তোর বিদেশি কোম্পানি, ওটাকে আমি বিদেশি কোম্পানি বানিয়েছিলাম। এবার আমি মানে পরেশদাকে বললাম, মানে? তখন পরেশদা বলছে, আরে হ্যাঁ, আমার দূর সম্পর্কের মামা চাকরি সূত্রে এর মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর আমাকে ওনার ফিফথ হ্যান্ড ধ্বজা মারা সাইকেলটা দিয়ে গেছে। আর আমি কি করব, ওই সাইকেলের দোকানে গিয়ে সাইকেলটাকে ভালো করে রং করিয়ে ওই দুটো বিদেশি কোম্পানির স্টিকার বানিয়ে নিয়ে এসেছিলাম, মানে তোদের কাছে একটু হিরো সাজবো বলে। কিন্তু এটা যে আমার কাছে এরকম বুমার্যাং হবে সেটা আমি কি করে বুঝবো বল? ওই ফিফথ হ্যান্ড ধ্বজা মারা সাইকেল এরকমভাবে যে আমাকে বিট্রে করবে আমি কি করে জানবো বল? পরেশদার এই কথা শুনে আমরা তো মানে হেসে লুটোপুটি খাচ্ছি আর কি। তো এইটা জানার পর মানে না হেসে কারোর পক্ষেই থাকা যায় না, এটা তোমরাও জানো। কিন্তু পরেশদা আমাদের ওই হাসি দেখে মানে আরও রেগে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ হাস, হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে, হাস হাস, আর কি করব। আমি যাই এখন, বাড়ি গিয়ে স্নান করি ভালোভাবে, বাবা যা গন্ধ। তো এবার পরেশদা বাড়িতে চলে গেল। কিন্তু ওই গন্ধ প্রসঙ্গে বলে রাখি, পরেশদার গা থেকে ওই ড্রেনের গন্ধ যেতে সময় লেগেছিল 1 সপ্তাহ। মানে পরের দিন যখন দেখা হয় পরেশদার সাথে, তখনও তার গা দিয়ে সুমধুর ওই দুর্গন্ধ ছাড়ছিল। পরেশদাকে সপ্তাহে মানে দিনে 5 দিন করে চান করতে হয়েছে, মানে সপ্তাহে 35 বার পরেশদাকে চান করতে হয়েছিল ওই মানে গন্ধটাকে দূর করার জন্য। আর এই স্নানের জন্য পরেশদার সর্দিও হয়ে গেছিল। তো এসব সহ্য করে পরেশদা নাক কান মুলে 33 কোটি দেবদেবীর নামে দিব্যি কেটে বলেছিল যে এই পৃথিবীতে আর যাই হয়ে যাক না কেন, পরেশ প্রেসিডেন্ট আর কখনোই সাইকেল চড়বে না বা সাইকেল চালাবেও না। এই হচ্ছে পরেশদার সাইকেল কাণ্ড। তো তোমাদের কেমন লাগলো এই পরেশদার সাইকেল কাণ্ডটা অবশ্যই জানাবে। আর জাস্ট কিছু মুহূর্ত পরেই শুরু হচ্ছে পরেশদার দ্বিতীয় গল্প, মোটাদের স্পোর্টস ডে, ওরফে যার নাম আমি দিয়েছি মোটাদের গর্ব পরেশদা। তো একটু আগেই তো তোমরা শুনলে পরেশদার সাইকেল কাণ্ড, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর এবার শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, মোটাদের স্পোর্টস ডে, বা আমি যার নাম রেখেছি মোটাদের গর্ব পরেশদা। তো শুরু হচ্ছে গল্পটা। তো এই গল্পটার সূত্রপাত ঘটছে এক শীতের সন্ধ্যা থেকে। আমরা ক্লাবের ছেলেরা সবাই ক্লাবে বসে বসে তেলে ভাজা আর ঝালমুড়ি খাচ্ছিলাম, আর সঙ্গে বিভিন্ন ধরনের গল্প করছিলাম, যার মূল টপিক ছিল স্পোর্টস।
তো এবার সবাই ক্রিকেট, ফুটবল, হকি, অলিম্পিক এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো এইসবের মাঝেই হঠাৎ করে পরেশ দা একটা আধখানা বেগুনি মুখে ঢুকিয়ে বলে উঠল, পেয়ে গেছি। এবার আমরা পরেশদার এইরকম অবস্থা দেখে তো অবাক। আমি জিজ্ঞেস করলাম পরেশদাকে যে কী পেয়ে গেছো? তখন পরেশদা ওই আধখানা বেগুনিটাকে কোনো রকমে উদরস্থ করে বলল, শোন, আমাদের এই যে স্পোর্টস ডেটা হয় সেটার মূল আকর্ষণ মানে সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন আমি পেয়ে গেছি। এই কথাটা শুনে এবার তুলতুলে বলে উঠল, তাহলে পরেশদা আমাদের এই এই স্পোর্টস ডের মো 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 এই চিনে তুলতুলে তুই মানে ছাগল বা ভেড়ার মতো মুমো করছিস কেন? এই ছাগল বা ভেড়া মোটেই মুমো করে না, ছাগল ম্যামা করে। আরে দূর বাবা, তোরা তোদের ছাগল ভেড়ার ডাক রাখতো, দেখ আবার ওর খিচুনি ফিচুনি উঠলো না তোরে বাবা। আরে না রে বাবা, তোমরা একটু মন দিয়ে আমার কথাটা শোনো না। আমি বলতে চাইছি যে আমাদের মুখ 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 ওই দেখো আবার মুমু করে। তোর শিওর খিচুনি উঠেছে। সাহেব দেখ না একটু। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ রে কী হয়েছে? আরে দূর বাবা, বলছি না আমার কোনো খিচুনি ওঠেনি। আমি বলতে চাইছি যে মূল আকর্ষণটা কি? বাবা এইটা বলার জন্য এত কিছু? আচ্ছা বলছি শোন, তো আমরা তো প্রত্যেক বছরেই কিছু না কিছু একটা মানে ইউনিক গেম নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসি। তো এইবারের এই স্পোর্টস ডেটাকে আমরা যদি মোটাদের জন্য ডেডিকেট করি কেমন হবে ব্যাপারটা? এই মোটাদের জন্য ডেডিকেট করবে মানে 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 ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই কথাটা শুনে মানে মোটাদের জন্য ডেডিকেট কথাটা শুনে স্যান্ডোগেঞ্জি 3 বার লাফিয়ে মুখ খিচিয়ে বলে উঠল, এই মোটাদের ডেডিকেট করবে মানেটা কি আগে সেটা বুঝিয়ে বলো। আরে বাবা, সাহেবও তো ওটাই জিজ্ঞেস করলো, ওটাই তো বোঝানোর চেষ্টা করছি, একটু শোন। মানে এইবারের যে স্পোর্টস ডেটা হবে সেটার মূল আকর্ষণ হবে মোটাদের গেম। মানে আমরা বিভিন্ন পাড়া মানে আমাদের এই আশেপাশের পাড়ার যত সব মোটারা আছে তাদেরকে নিয়ে 3 থেকে 4টে গেম করব। এবার এই গেমে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা বিভিন্ন পুরস্কারও দেবো। আর এই মানে এবারের স্পোর্টস ডের মূল নাম হবে মোটাদের স্পোর্টস ডে। মোটাদের গর্ব, মোটাদের খেলা, এটাই হচ্ছে এই বছরের স্পোর্টস ডে থিম এবং ট্যাগলাইন। এই কথাটা শুনে আমরা তো হো হো করে হেসে উঠলাম। এবার পরেশদা আমাদের এই হাসি দেখে একটু মানে আবার ওই বেলুনের মতো ফুলে উঠে বলল, এই শোন, তোরা সব সময় আমার সব বিষয়ে এত হাসবি না তো। আমি কিন্তু এবারে মানে কোনো লুজ টক করছি না, আমি একটু মানে সিরিয়াস ম্যাটারের ওপরেই কথা বলার প্রচেষ্টা করছি। ওটা চেষ্টা হবে। আরে তুই রাখতো প্রচেষ্টা ওই হলো আর কি। বলছি যে শোন না বাবা, মোটাদেরকে এত আন্ডার এস্টিমেট করিস না, মোটারাও কিন্তু পারে। হ্যাঁ, আর কি বলতো, সব জায়গাতেই তো দেখি যে এত বেশি বডি শেম করা হয় মোটাদেরকে, আমার খুব খারাপ লাগে বুঝলি তো। সব সময় মোটাদের কুমড়ো পটাশ, ঢোল, বল, বেলুন এইসব বলে ছোট করা হয়। কেন বলতো? আমরা মোটারা কি মানুষ নই?
আমাদের কি কোনো মান সম্মান নেই? আমরা কি ভিনগ্রহী? বর্তমানে দেখি কোনো একটা মোটা মানুষকে দেখলেই মানুষ যেন কেমন একটা খিচিয়ে ওঠে, হো হো করে হেসে ওঠে, মুচকি মুচকি হাসে। কেন? আমরা তো এই পৃথিবীরই মানুষ, এই যে একটু আকার আয়তনে বেশি আর কি। মানুষ বর্তমানে আমাদের এমনভাবে ট্রিট করে যেন আমরা কোনো ভিনগ্রহী, এলিয়েন। আমি আমার এই সব দুঃখ কষ্ট থেকেই এই স্পোর্টস ডেটাকে মোটাদের ডেডিকেট করতে চাইছি বাবা। একটু আমার কথাটা ভাব, একটু শোন। যতই হোক তোদের তো ক্লাবের প্রেসিডেন্ট আমি, বল একটু আমার কথাটাকে গুরুত্ব দে। পরের স্যার এই কথাগুলো শুনে আমাদের সত্যি খুব কষ্ট হলো। সত্যিই তো বর্তমানে তো মোটাদের হাইলি বডি শেমড করা হয়। এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে আমরা নিজেদের মধ্যে ঠিক করলাম যে পরেশদার প্রস্তাবকেই আমরা মেনে নেব এবং এবছরের স্পোর্টস ডে হবে মোটাদের স্পোর্টস ডে। সেই মতো সব আয়োজনও হয়ে গেল। টোটাল 4টে খেলা ঠিক করা হলো: গড়াগড়ি রেস, বেলুন ফাটানো, মিউজিক্যাল চেয়ার এবং গন্ধ শুকে খাদ্য অন্বেষণ। মানে গন্ধ শুকে খাবার কোথায় লুকানো আছে এটা বের করতে হবে আর কি। তো আশেপাশের পাড়াতেও রটে গেল যে এবারে আমাদের পাড়ায় হচ্ছে মোটাদের স্পোর্টস ডে। তো সেই মতো সবাই নামও এন্ট্রি করলো। তো স্পোর্টস ডের দিন পরেশদা বেশ আনন্দের সাথে সবাইকার উদ্দেশ্যে বলে উঠল, আপনারা যারা যারা নাম দিয়েছেন দয়া করে লাইন দিয়ে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের মোটাদের স্পোর্টস ডে শুরু হবে। মোটাদের গর্ব, মোটাদের খেলা। আমরা এবার বুঝিয়ে দেবো যে আমরাও পারি খেলতে। এইসব বক্তব্য রেখে শুরু হয়ে গেল আমাদের মোটাদের স্পোর্টস ডে। প্রথমে খেলা ছিল গড়াগড়ি রেস। এই গড়াগড়ি রেসে নাম দিয়েছিল ভুঁড়ি চক্রবর্তী, পটাশদা, নেরুদা এবং লাড্ডু খেকো। পরেশদাও নাম দেবে দেবে করছিল, কিন্তু পরে আর দিল না। তো এবার রেস শুরু হলো। কিন্তু এই রেস যে এতখানি হাসির খোরাক হয়ে উঠবে সেটা কিন্তু আমরা কেউই ভাবতে পারিনি। পটাশদা গড়াতে 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 মাঠের বাইরেই বেরিয়ে গেল। ভুঁড়ি চক্রবর্তী হেলতে দুলতে আবার গড়াতে গড়াতে মাঝখানে থেমে গেল। থেমে গিয়ে হাঁ করে নিঃশ্বাস নিতে শুরু করলো। লাড্ডু খেকো বেশ ভালোই গড়াচ্ছিল, কিন্তু ও গড়াতে গড়াতে লাড্ডুর দোকানে ঢুকে পড়লো, মানে মিষ্টির দোকানে আর কি। তো এবার সব শেষে এদিক ওদিক থেকে প্রতিযোগিতার আমরা সবাই ধরে নিয়ে এসে আবার রেসটাকে শুরু করলাম। এই রেসে ফার্স্ট হলো ভুঁড়ি চক্রবর্তী, সেকেন্ড হলো লাড্ডু খেকো, আর থার্ডকে আমরা খুঁজে পাইনি, কারণ পটাশদা যে কোথায় চলে গেছিল তা কেউই দেখেনি। তাই পটাশদাকে মানে অন্তর্ধান থার্ড করে দেওয়া হলো। দ্বিতীয় গেম আমাদের শুরু হলো খাবার খোঁজা। এই খাবার খোঁজাতে অংশগ্রহণ করলো পরেশদার এক সাগরেদ হ্যাংলা, লাড্ডু খেকো, বাঁটুল বসু, গবদা গাঙ্গুলি আর আমাদের সবাইকার
ফেভারিট পার্টিসিপেন্ট পরেশদা। এবার সবাই মিলে হামলে পড়লো খাবার খোঁজার উদ্দেশ্যে। আমরা সবাই মিলে এক প্যাকেট বিরিয়ানি লুকিয়ে রেখেছিলাম, যে খাবারটাকে খুঁজে পাবে সেই বিরিয়ানিটা তার। এবার সবাই খাবার খুঁজছে। পরেশদা তো রীতিমতো আমার কাছে তেড়ে এসে বলল, অত বিরিয়ানি কোথায় রেখেছিস বল। এবার আমি তো রীতিমতো হকচকিয়ে গেলাম। আমি বললাম, খোঁজো না, এইভাবে বললে তো খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে। আর তুমিই তো চেয়েছিলে না এই প্রতিযোগিতাটা হোক। হ্যাঁ ঠিক বলেছিস, খুঁজি বল। বললাম হ্যাঁ খোঁজো, ঠিক আছে। কিন্তু এই সব ব্যাপারে সবার আগে থাকে হ্যাংলা। হ্যাংলা হচ্ছে এমন এক মানুষ যার নাক খুব তীব্র, অন্তত খাবারের ক্ষেত্রে আর কি। 200 মিটার এর মধ্যে কার বাড়িতে কি রান্না হচ্ছে হ্যাংলা তার নাক দিয়েই সমস্তটা বলে দিতে পারে। তাই হ্যাংলার কাছে এইটুকু একটা মাঠের মধ্যে বিরিয়ানি খোঁজাটাও খুব একটা টাফ ব্যাপার নয়। তাই এই টুর্নামেন্ট বলছি, এই রাউন্ডে বা এই খেলার প্রথম হলো হ্যাংলা। আর যেহেতু বিরিয়ানির বাক্স একটাই ছিল, মানে বাজেট শর্টেজ আর কি, তো হ্যাংলাকেই ওই বিরিয়ানিটা দিয়ে দেওয়া হলো। হ্যাংলা দুগাল খেলো, কিন্তু বাদ বাকিটা পরেশদাই সাঁটিয়ে দিল হ্যাংলাকে ভয় দেখিয়ে। তো এবার আমাদের তৃতীয় গেম শুরু হলো, বেলুন ফাটানো। এই বেলুন ফাটানো রেসেতে, মানে রেস নয়, এই বেলুন ফাটানোর প্রতিযোগিতায় নাম দিল হচ্ছে ডবল ডালিয়া, গোপ্তা গাঙ্গুলি, ভাঁড় ঘোষাল, ট্যাঙ্ক ত্রিপাঠী, পটাশদা, ফুঁড়ি চক্রবর্তী এবং পরেশদা। সবাইকার পারফরমেন্স কিন্তু বেশ ভালোই হলো। এই খেলাটায় সবাইকে একটা চেয়ারের ওপর বসে, মানে চেয়ারের ওপর একটা বেলুন রেখে তার ওপর বসে বেলুনটাকে ফাটাতে হবে আর কি। তো এবার গেমটা তো শুরু হয়েছে, সবাই বেশ ভালোভাবেই খেলছে। সব থেকে বেশি বেলুন ফাটিয়েছিল, মানে পরেশদার আগে পর্যন্ত সব থেকে বেশি বেলুন ফাটিয়েছিল গোপ্তা গাঙ্গুলি, 19টা বেলুন 3 মিনিটে। এবার পরেশদা এসছে, পরেশদা 3টে 4টে করে বেলুন একসাথে নিয়ে ফাটাতে শুরু করলো। আর সে কি আওয়াজ রে বাবা, তুম তাম বুম বাম এরকম আওয়াজ হচ্ছে। পরেশদা 3 মিনিটে টোটাল 39টা বেলুন ফাটালো। আর লাস্টের বেলুনটা ফাটাতে গিয়ে তো চেয়ারটাই ভেঙে ফেললো। চেয়ার ভেঙে পরেশদা গড়িয়ে একদম মাঠেতে ছড়িয়ে পড়লো আর কি। তারপর কোনো রকমে ভনিটাকে ম্যানেজ করে উঠে একগাল হেসে বলল, পাওয়ার অফ পরেশ। আর কি বলবো, বাড়ির নতুন চেয়ারটা নিয়ে এসেছিলাম গেমের জন্য। আজকে রাতে বাবার কাছে পিটুনি একদম ডান, তাও আবার খিলবাড়ি দিয়ে। সেসব যাক। তো এই গেমের ফার্স্ট হলো পরেশদা, সেকেন্ড হলো গোপ্তা গাঙ্গুলি, আর থার্ড হলো ফুঁড়ি চক্রবর্তী। এবার আমাদের স্পোর্টস ডের লাস্ট গেম, যার নাম দেওয়া হয়েছিল মিউজিক্যাল চেয়ার। কিন্তু পরেশদার নামটা ঠিক পছন্দ হলো না, তাই পরেশদার নাম রাখলো চেয়ার দখল। মিউজিক বাজবে আর সবাইকে একটা করে চেয়ার দখল করতে হবে। যে চেয়ার দখল করতে পারবে না সে আউট। এবার মিউজিক বাজলো, আবার গানও কি দেয়া হয়েছে, ও টুনির মা, বাবা, গান শুনে সবাই তো নেচে উঠল।
এবার সব মোটারা নিজেদের ভুঁড়িগুলোকে কোনো রকমে সামলে গোঁত 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 করতে করতে চেয়ার দখল করার জন্য এগোচ্ছে। তার আগে বলে রাখি, প্রতিযোগীদের নামটা বলা হয়নি। এখানে পার্টিসিপেট করেছিল হ্যাংলা, ভুঁড়ি চক্রবর্তী, ডবল ডালিয়া, ট্যাঙ্ক ত্রিপাঠী, মিষ্টি মালাকার, পরেশদা, ভুঁড়ি চক্রবর্তী এবং পটাশদা। তো মিউজিক তো বাজছে, অটনে মা তোমার টনি কথা শোনে না, এইটা বাজছে আর কি। সবাই ঘুরছে, বন 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 করে ঘুরছে, ধপ 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 করে ঘুরছে, সনসন সনসন করে সবাই ঘুরছে। যেই গানটা থামলো, সবাই চেয়ারগুলোর ওপর এমনভাবে হামলে পড়লো যে চেয়ারগুলো আর আস্ত থাকলো না। জানি না এবার এই চেয়ারগুলোর গুণকাজ সবাই আমরা কিভাবে ম্যানেজ দেবো। চেয়ার তো একটাও আস্ত থাকলো না, তাই সেক্ষেত্রে এই গেমে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউই হলো না। তো এই স্পোর্টস ডের শেষে পরেশদা সবাইকে বেশ ভালো ভালো পুরস্কার দিলেন। আর এই স্পোর্টস ডের সমাপ্তি ঘটল পরেশদার একটা সুন্দর মোটাদের নিয়ে কবিতা নিয়ে। সেই কবিতাটা হলো খানিকটা এরকম। বন্ধুগণ, এই আজকের স্পোর্টস ডেটা যে এত সফলভাবে সমাপ্ত হলো সেটা নিয়ে আমি খুবই আনন্দিত। তা আমি আমার লেখা একটা কবিতা আপনাদের শোনাতে চাই। তো কবিতাটা হচ্ছে এরকম: মোটা হলে ক্ষতি কি, আমরা আছি মজারি, গড়াগড়ি বেলুন ফাটাই, হাসি ঠাট্টায় মঞ্চ মাতাই, খাবার গন্ধ পাই যে দূর, মোটা মানে ভরা সুর, জীবনটাকে করি রঙিন, মোটা মানুষ সর্বজ্ঞ এবং অমলিন। এই কবিতা শুনে আমরা সবাই তো হেসে লুটোপুটি খাচ্ছি, কিন্তু এই গল্পের মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে। পরেশদার ভাবাবেগকে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক। বর্তমানে মোটাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না। মোটা মানেই হাসির খোরাক, মোটা মানেই একটা অন্য গ্রহের জীব। মোটাদের দেখলেই মানুষ সবার আগে মুচকি হেসে ওঠে, কিন্তু মোটারাও তো এই সমাজেরই অঙ্গ। তাই মোটাদের কি সবসময় হাসির খোরাক ভাবা উচিত? জাপানে একটা স্পোর্টস আছে যার নাম সুমো রেসলিং। ওই সুমো রেসলিংয়ের সবাই কিন্তু মোটা। তাই একটাই কথা বলবো যে মোটা বলে কাউকে অসম্মান করবেন না। কারণ ধরুন আপনি যেটা জানেন না, হয়তো সেই মোটা ব্যক্তিটি সেটা জানতে পারে। আপনার জ্ঞানের পরিধি যতটা, সেই মোটা ব্যক্তিটির জ্ঞানের পরিধি তার থেকে আরও অনেক বেশি হতে পারে। তাই সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, মোটাদের সম্মান দিন, মোটাদেরও ভালোবাসুন, আর প্লিজ মোটাদের দেখে মুচকি হাসাটা এবার বন্ধ করুন। তো আশা করছি তোমাদের সবাইকার আজকের এই দুটো গল্প পরেশদার দুটো গল্প ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা তো জানো কি করতে হবে, লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যদি এরকম গল্প শুনতে পছন্দ করো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি নতুন হয়ে থাকো, পুরোনোরা যারা পুরনো আছে তারা সবাই তো সাবস্ক্রাইব করেই রেখেছে। যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে
আরও একটা নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সর্বোপরি গল্পে থাকবে।